শাড়ির আঁচলের তলে ছেলের জন্য বাটিতে করে 2 টুকরো খাসির মাংস নিয়ে যাচ্ছিল লুকিয়ে জরিনা। অমনি তাকে ডাক দিয়ে বলল, এই জরিনা, আঁচলের তলে কি নিয়ে যাস? দেখা আমারে। জরিনা ভয় পেয়ে বলল, চাচি, 2 টুকরো মাংস আমার পোলাটা খাইতে চাইছে। মাংস নিবি তা আমারে বলে নিবি না? সারাদিন এত রান্না করলি, না খেয়ে চলে যাচ্ছিস কেন? খেয়ে যা। না চাচি, এখন আর খামো না। পোলাডারে সকালে কয়টা মুড়ি খাইতে দিয়ে আসছিলাম, এখন বেলা পইরা আইতাছে। শাহেদ মনে হয় খিদায় কান্তাছে। যা তাইলে তাড়াতাড়ি, সন্ধ্যা হয়ে যাবে। আর কালকে কিন্তু আসিস। ঠিক আছে চাচি, কালকে আসমো বলে বাড়ির দিকে তাড়াতাড়ি হাঁটা ধরল জরিনা। জরিনার যখন 17 বছর বয়স, তখন অভাবের কারণে তাকে বিয়ে দিয়ে দেওয়া হয়। জরিনার কিশোরী মন বিয়ের দিন ভেবেছিল তার হয়তো কষ্টের দিন শেষ হচ্ছে, কিন্তু না। বাসরাতে সে দেখল তার স্বামীর নেশা করে এসে কোনো কথা না ছাড়াই তার সাথে জোর করে শারীরিক সম্পর্ক করল। 2 দিন পর মাকে যখন কথাটি বলল তার স্বামী নেশা করে, ছেলে ভালা না, জরিনার মা তখন জরিনার কথা শুনে বলেছিল, মারে, ভাগ্যকে মেনে নিয়ে সংসার কর। তুই তো ছোট না, তুই তো তোর বাপের অবস্থা দেখছস, ঘরে আরও 4টা সন্তান আছে। তুই কষ্ট হইলেও ওখানেই থাক। তারপর থেকে সে তার ভাগ্যকে মেনে নেয়। তার স্বামী একদিন বাড়িতে আসলে 6 দিন আর বাড়িতে আসে না। নেশা করে জায়গায় জায়গায় পড়ে থাকে। এভাবেই জরিনা গর্ভবতী হয়ে পড়ে। জরিনার স্বামী তাকে কোনো ভরণ পোষণ দেয় না। জরিনা তার বৃদ্ধ শ্বশুর শাশুড়ির সাথেই খেত। 10 মাস পর জরিনা একটা ফুটফুটে ছেলে জন্ম দেয়। নাম রাখে শাহিদ। জরিনার স্বামী অনেকদিন ধরে নিখোঁজ, তার কোনো খোঁজ নেই। জরিনাও তার কথা আর মনে পড়ে না। জরিনা বাড়িতে এসে দেখে শাহেদ বই হাতে নিয়ে ভাঙাচোরা জানলার কাছে পড়তেছে। জরিনাকে শাহেদ দেখতে পেয়েই তাড়াতাড়ি বই বন্ধ করে তার সামনে এসে বলল, আম্মা, আজকে এত দেরি করলা? হেই, সকালে কয়টা মুড়ি খাইছিলাম। জরিনা হাসি মুখে তার সামনে 2 টুকরো খাসির মাংস আর একটু পোলাও রাখল। শাহেদ খুশি হয়ে জরিনাকে জড়িয়ে ধরে বলল, আম্মা, এত ভালো খাবার আমার জন্য আনছো আম্মা? হ বাজান, তোর জন্য আনছি, খা এখন, দুপুরে তো কিছু খাস নাই। শাহেদ তাড়াতাড়ি করে মাটিতে বসেই খেতে শুরু করলো। মনে হচ্ছে সে পৃথিবীর সবথেকে সুস্বাদু খাবার খাচ্ছে। জরিনা শাহেদের পাশে বসেই শাহেদের খাওয়া দেখছে। একটা পোলাও দানা মাটিতে পড়ে গেল, সেটি আবার তুলে খাচ্ছে। ছেলের খাওয়া দেখে তার সারা দিনের পরিশ্রম যেন সার্থক হলো। শাহেদ এবার ক্লাস 4-এ পড়ে, খুব ভালো ছাত্র সে। শাহেদকে নিয়ে জরিনার অনেক স্বপ্ন। শাহেদকে বড় অফিসার বানাবে, শাহেদ তাকে বিমান দিয়ে ঘোরাবে। জরিনার শ্বশুর শাশুড়িও 1 বছর আগে মারা গেছে। তার স্বামীও 5 বছর ধরে নিখোঁজ। জরিনা একটা লম্বা শ্বাস ফেলে ভিটের সামনের বাঁশঝাড়ির দিকে তাকিয়ে রইল। গ্রামের এই কাঁচা রাস্তার ধুলো আর চারপাশের নীরবতা যেন তার জীবনের নিত্যদিনের সঙ্গী। গ্রামের মাতব্বর বাড়িতে আজকের সারাদিনের ধকলটা কম যায়নি। 3টে বড় ডেগে প্রায় 100 মানুষের রান্নার আয়োজন ছিল। বড় বড় হাঁড়ি ঠেলতে ঠেলতে জরিনার 2 হাতের কাঁধ যেন অবশ হয়ে আছে। কিন্তু সেই কষ্টের কথা তার মনেই থাকে না যখন সে দেখে শাহেদ একমনে থালা পরিষ্কার করে খাচ্ছে। শাহেদের খাওয়া শেষ হলে জরিনা আঁচল দিয়ে ছেলের মুখটা মুছে দিল। শাহেদ তার ছোট ছোট হাত দুটো দিয়ে মায়ের হাত চেপে ধরে বলল, আম্মা, আমি বড় হইয়া তোমারে আর মানুষের বাড়িতে কাম করতে দিব না। আমি যখন অনেক বড় হইমো তখন তোমারে সুন্দর একটা লাল শাড়ি কিনা দিব। জরিনার চোখে 1 ফোঁটা জল এসে জমে, কিন্তু সে চট করে তা আঁচলে মুছে নেয়। মুচকি হেসে বলে, হ বাজান, তুই আগে মন দিয়ে পড়ালেখা কর, বড় সাব হ, হেইটাই আমার অনেক। শাহেদ আবার তার বইটা হাতে নেয়। বইয়ের পাতাগুলো ছিঁড়ে গেছে, অনেক জায়গায় কষ্টেপ দিয়ে জোড়া লাগানো। গ্রামের প্রাইমারি স্কুলের শিক্ষক লতিফ স্যার একদিন জরিনাকে ডেকে বলেছিলেন, জরিনা, শাহেদের মাথায় ভালো বুদ্ধি আছে, ওরে কষ্ট কইরাও পড়ালেখাটা বন্ধ করাইও না। এই ছেলে একদিন তোর সব কষ্ট দূর করব। লতিফ স্যারের সেই কথাটা জরিনা বুকের ভেতরে আগলে রেখে দিয়েছে। সেই আশাতেই সে সকাল থেকে রাত পর্যন্ত গৃহস্থ বাড়ির থালা বাসন মাজে, ধান ভানে, মানুষের উঠোন ঝাড় দেয়। সন্ধ্যা নেমে আসতে চারপাশ অন্ধকার হয়ে আসে। ঘরে কপির তেলও বিশেষ নেই, সামান্য একটু কেরোসিন ছিল,
তা দিয়ে বড়জোর ঘণ্টাখানেক আলো জ্বলবে। জরিনা চটপট রান্নাবাড়ির কাছে গেল। ঘরে চাল সামান্যই আছে। কাল সকালে কি ফুটবে তা নিয়ে চিন্তার শেষ নেই। কিন্তু আজকের দিনটা অন্তত শাহেদের পেট ভরা খাবার জুটেছে। এতে জরিনার বুক ভরা তৃপ্তি। শাহেদ কবির সামান্য আলোতেই সুর করে পড়ছে, আমাদের ছোট্ট নদী চলে বাঁকে বাঁকে। তার সেই ছোট ছোট কণ্ঠের পড়া শোনার সময় জরিনা চুলার পাশে বসে আনমনা হয়ে যায়। মনে পড়ে সেই কঠিন দিনগুলোর কথা, যখন শ্বশুর শাশুড়ি বেঁচে ছিলেন। তখন অন্তত ঘরে দুটো কথা বলার লোক ছিল। বুড়ো মানুষ দুটো শেষ বয়সে খুব কষ্ট পেয়েছিল। ওষুধ তো দূরের কথা, শেষ সময়ে এক ফোঁটা ভালো পথ্য জরিনা তুলে দিতে পারেনি। শাশুড়ি মরার আগে জরিনার হাত দুটো ধরে বলে গিয়েছিল, বৌমা, আমার পোলার আশা তুই আর করিস না। সে হয়তো আর বেঁচে নাই। তুই শাহেদরে দেখে রাখিস। স্বামীহারা অভিভাবকহীন এক তরুণী নারীর পক্ষে এই সমাজে টিকে থাকা যে কতটা কঠিন তা জরিনা হাড়ে হাড়ে টের পেয়েছে। কিন্তু সে দমে যায়নি। কাজের তাগিদে যখন মাতব্বর বাড়ির গৃহিণী কিংবা গ্রামের অন্যান্য মাতব্বরেরা তাকে নানা কটু কথা শুনিয়েছে, সে চুপচাপ মাথা নিচু করে সহ্য করেছে। তার একটাই লক্ষ্য, ছেলেকে মানুষ করা। রাতের খাওয়া শেষ করে শাহেদ যখন শুয়ে পড়ে, জরিনা তার মাথার চুলে হাত বুলিয়ে দিতে থাকে। বাইরে বাতাসে বাঁশপাতার খসখস শব্দ হচ্ছে। গ্রামের এই নির্জনতায় জরিনা মনে মনে নিজেকে প্রশ্ন করে, এই জীবন কি এভাবেই কেটে যাবে? আবার পরক্ষণেই শাহেদের মাসুম মুখের দিকে তাকালে তার সব প্রশ্নের উত্তর মিলে যায়। শাহেদ ঘুম জড়িয়ে আসা গলায় বলল, আম্মা, কালকে তুমি আবার কখন কামে যাইবা? জরিনা মিষ্টি হেসে বলল, সকালে যামো বাজান। তুই স্কুলে যাওয়ার আগেই তোর লাইগা ভাত রান্দা রেখে যামো। তুই খেয়ে স্কুলে যাইবি। আম্মা, আমার একটা নতুন খাতা লাগবো। লতিফ স্যার কইছে অঙ্ক করার লাইগা নতুন খাতা আনতি। জরিনা ছেলের কপালে হাত রেখে বলল, আচ্ছা, কালকে মাতব্বর বাড়ি থাইকা কামের টাকা পাইলে তোর খাতা আইনা দিমুনি। তুই ঘুমা এখন। শাহেদ মায়ের গায়ে ঘেঁষে চোখ দুটি বুজে ফেলে। ঘরে কুপির আলোটা আস্তে আস্তে নিভে আসে। অন্ধকারে বসে জরিনা এক মনে নিজের ভাগ্যের কথা ভাবে না। সে শুধু ভাবে শাহেদের আগামী দিনের কথা। এই ছেলেই তার একমাত্র অন্ধকার রাতের আলো, তার জীবনের একমাত্র বেঁচে থাকার সম্বল। বছরের চাকা ঘোরে নিজের নিয়মে। দিন যায়, মাস যায়, দেখতে দেখতে কতগুলো ঋতু বদলে যায়। গ্রামের মিঠো রাস্তার ধুলো যেমন বর্ষার জলে কাদা হয়ে যায়, আবার রোদে শুকিয়ে ধুলো হয়ে বাতাসে ওড়ে, জরিনার জীবনটাও তেমনই এক জায়গায় থমকে রয়। একই রকম অভাব, একই রকম হাড় ভাঙা খাটুনি। তবে এসব কষ্টের মাঝেও একটি জিনিস বদলে যেতে থাকে, আর তা হলো শাহেদ। শাহেদ এখন আর সেই প্রাইমারি ছোট বাচ্চাটা নেই। হাই স্কুলের গণ্ডি পেরিয়ে সে এখন শহরের কলেজে পড়ে। প্রতিদিন গ্রাম থেকে হেঁটে 3 মাইল দূরে গিয়ে বাস ধরে শহরে যেতে হয় তাকে। ছেলে যেমন দিন দিন লম্বা চড়া হচ্ছে, তেমনি তার পড়াশোনার খরচও বাড়ছে জ্যামিতিক হারে। জরিনা আগের চেয়েও বেশি খাটে। মাতব্বর বাড়ির কাজের পর আরও 2টি বাড়িতে ঝিয়ের কাজ নিয়েছে সে। রাতে চোখে যখন ঘুমের ক্লান্তি নেমে আসে, তখনও সে খোপের আটকে রাখা 2টো মুরগির ডিম আর নিজের হাঁসের ডিমগুলো জমিয়ে রাখে শহরের বাজারে বেচার জন্য, যাতে শাহেদের যাতায়াত ভাড়ার টাকাটা উঠে আসে। তবে শাহেদ আর আগের মতো নেই। সেই যে ছোটবেলায় মায়ের ছেঁড়া আঁচল ধরে মিষ্টি মিষ্টি কথা বলতো, মায়ের হাতের আনা খাবারের বাটি দেখে আনন্দে জড়িয়ে ধরত, সেই আবেগগুলো এখন কেমন যেন উবে গেছে। কলেজের ছেলেদের সাথে মিশে সে এখন নিজেকে নিয়ে বড়ই লজ্জিত। তার পরনের জামাটা কেন অন্য ছেলেদের মতো সুন্দর নয়? কেন তার মা অন্যের বাড়িতে থালা বাসন মাজে? এসব চিন্তা তার ভেতর এক অদ্ভুত জেদ আর বিরক্তির জন্ম দেয়। জরিনা যখন রাতে হাত পা ব্যথায় কুঁকড়ে যাওয়া আঙ্গুল নিয়ে খেতে বসে, শাহেদ তখন পড়াশোনার বাহানায় একপাশে মুখ ফিরিয়ে বসে থাকে। মা যদি কখনো শখ করে জিজ্ঞেস করে, বাজান, পড়াশোনা কেমন চলতেছে? স্যাররা কিছু কয়? শাহেদ বিরক্ত মুখে বলে, তুমি বুঝবা না আম্মা, এত প্যাচাল পাইরো না তো, আমারে পড়তে দাও। জরিনা মন খারাপ করে না। সে ভাবে শহরের পড়াশোনা কত কঠিন জিনিস। ছেলেটা সারা দিন মেহনত করছে, মাথার ভেতর কত পড়া, তাই হয়তো মেজাজটা একটু চড়া। সময় গড়িয়ে যায়। এলো সেই কাঙ্ক্ষিত দিন। এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হবে আজ।
সকাল থেকে জরিনার বুকের ভেতর একটা অচেনা ঢিপ ঢিপ শব্দ। সে হাত জোর করে আল্লাহর কাছে দোয়া করতে থাকে। দুপুরের দিকে গ্রামের মোড়ের দোকান থেকে শাহেদ বাড়ি ফিরল। তার চোখে মুখে এক ধরনের অদ্ভুত অহংকার আর গাম্ভীর্যের ছায়া। লতিফ স্যার নিজে বাড়িতে ছুটে এলেন। আনন্দে আত্মহারা হয়ে বললেন, জরিনা, ও জরিনা, দেখা যা তোর ছেলে কি করছে। শাহেদ পুরো কলেজে গোল্ডেন প্লাস পাইছে, আমাদের গ্রামের নাম উজ্জ্বল করছে রে। কথাটা শোনা মাত্র জরিনার চোখের কোণে আনন্দের জল গড়িয়ে পড়ে। সে বারান্দায় হাঁটু গেড়ে বসে পড়ে। তার এত বছরের না খাওয়া, মানুষের কটু কথা শোনা, হাড়ে হাড়ে খেটে মরা, সব যেন এক মুহূর্তে সার্থক হয়ে গেল। জরিনা দেরি করল না। সে অনেক দিন ধরে তিল তিল করে নিজের আঁচলে বাঁধার পর মাটির ব্যাংকে জমিয়ে রাখা খুচরো টাকাগুলো বের করলো। তারপর সোজা মাতব্বর বাড়িতে গিয়ে কিছু টাকা অগ্রিম চাইল। সব মিলিয়ে পুরো 1,000 টাকা জমা করে সে সোজা হাটের রশিদের মিষ্টির দোকানে গেল। এক বিশাল খাঁটি জিলিপি আর রসগোল্লার হাড়ি নিয়ে জরিনা গ্রামে ফেল। গ্রামের প্রতিটি মুরব্বি, মাতব্বর বাড়ি, এমনকি লতিফ স্যারের বাড়ি গিয়ে নিজের হাতে মিষ্টি খাইয়ে এলো সে। যে হাত দিয়ে সে অন্যের বাড়ির এঁটো পরিষ্কার করে, আজ সেই হাত দিয়ে মিষ্টি দিতে গিয়ে তার বুকটা গর্বে ফুলে উঠছিল। বলছিল, আমার শাহেদ গোল্ডেন পাইছে গো চাচা, দোয়া করেন আমার বাজান যেন অনেক বড় সাপ হইতে পারে। গ্রামের মানুষ প্রশংসা করছিল, কিন্তু শাহিদের মুখ ছিল ভার। সে যখন দেখে তার মা গায়ের ঘাম আর ধুলোবালি মাখা শাড়ি পরে ঘরে ঘরে মিষ্টি দিয়ে বেড়াচ্ছে, তার ভেতরে এক চরম অপমান বোধ জেগে ওঠে। সে মনে মনে ভাবে, মায়ের এই সস্তা আনন্দ করার কি আছে? মিষ্টি খাইয়ে মানুষকে দেখানোর কি দরকার? রাতে ঘরের কপির সামনে বসে জরিনা মিষ্টির হাড়ির অবশিষ্ট দুটো রসগোল্লা শাহেদের সামনে এনে রাখল। খা বাজান, মুখটা মিষ্টি কর। আজ আমার যে কি আনন্দ হইতাছে, আমি তোরে বইলা বুঝাইতে পারুম না। তোর বাপে থাকলে আজ কত খুশি হইত। শাহেদ চামচ দিয়ে রসগোল্লাটা নাড়াচাড়া করতে করতে ঠান্ডা গলায় বলল, এই সামান্য গোল্ডেন পাইয়া এত লাফালাফি করার কিছু নাই আম্মা, আসল পরীক্ষা তো সামনে। জরিনা অবাক হয়ে ছেলের দিকে তাকায়। কিসের পরীক্ষা বাজান? শাহেদ গম্ভীর গলায় বলে, ঢাকা ভার্সিটি। ঢাকায় গিয়া কোচিং না করলে চান্স পামো না। দেশের সেরা জায়গায় পড়তে হইব আমারে। গ্রামে বা ছোট শহরে পইরা থাইকা আমার কোনো লাভ নাই। জরিনা এক মুহূর্ত থমকে যায়। সে ঢাকা শহরের নাম শুনেছে, কিন্তু সে শহর কত দূরে, সেখানকার খরচ কেমন, তার কোনো ধারণা নেই। সে মৃদুস্বরে বলল, ঢাকায় যাইতে কত টাকা লাগবে রে বাজান? অনেক টাকা। শাহেদ বিরক্তি নিয়ে বলে, কোচিং ফি, ম্যাসের ভাড়া, খাওন, বইপত্র সব মিলাইয়া প্রথম ধাক্কাতেই 15-20 হাজার টাকা লাগব। তারপর তো প্রতি মাসে খরচ আছেই। 20,000 টাকা শব্দটা যেন জরিনার মাথার উপর এক বিশাল পাথরের মতো এসে পড়ে। যেখানে প্রতিদিনের চাল ডালের টাকা জোগাতে তার হিমশিম খেতে হয়, সেখানে এত টাকা সে কোথায় পাবে? জরিনা কাতর গলায় বলল, বাজান রে, এত টাকা আমি কই পামু? তুই তো জানোস আমার হাতে কিচ্ছু নাই। তুই যদি এই শহরের কোনো বড় কলেজে ভর্তি হইতি। কথাটা শেষ করার আগেই শাহেদ থালাটা ঝনঝন শব্দে সরিয়ে রেখে দাঁড়িয়ে গেল। তার চোখে তীব্র ক্ষোভ। আমি জানতাম তুমি এ কথাই বলবা। শাহেদ চিৎকার করে ওঠে, অন্যের বাড়ি কাম করে আমাকে খালি খাইতে দিছ, কিন্তু আমার ভবিষ্যৎ গড়ার ক্ষমতা তো তোমার নাই। শহরের অন্য ছেলেরা কত সুযোগ পায়, আর আমারে এই গ্রামে পইরা পইরা মরতে হইব। যদি টাকা জোগাড় করে না দিতে পারো, তাহলে ছোটবেলায় আমার এত পড়ালেখার স্বপ্ন দেখাইছিলা কেন? এত বড় অফিসার হওয়ার কথা কেন কইছিলা? শাহেদের কথাগুলো যেন চাবুকের মতো জরিনার পিঠে এসে পড়ে। যে ছেলেটার জন্য সে নিজের পুরো যৌবন, ক্ষুধা আর সুখ বিসর্জন দিয়েছে, সেই ছেলে আজ তাকে এই কথা বলছে। জরিনার বুকের ভেতরটা দমড়ে মুচড়ে গেল, কিন্তু সে কোনো প্রতিবাদ করল না। শাহেদ এক কোণে গিয়ে উল্টো হয়ে শুয়ে পড়ল। অন্ধকার ঘরে কপিটা মৃদু মৃদু জ্বলছে। জরিনা বাঁশের বেড়ার ফাঁক দিয়ে রাতের আকাশের দিকে তাকিয়ে রইল। তার মনে পড়ে গেল বাসরাতের কথা, মনে পড়ে গেল শ্বশুর শাশুড়ির মরার দিনের কথা। সে সারা জীবন শুধু সহ্য করে এসেছে, আজ ছেলের এই কঠিন শব্দগুলো তাকে সহ্য করতে হচ্ছে।
পরদিন সকালে শাহেদ ঘুম থেকে উঠে দেখে ঘরে মা নেই, রান্নাঘরেও কোনো হাঁড়ি চড়েনি। শাহেদের মনে এক অদ্ভুত জেদ চেপে বসেছিল। সে স্থির করেছিল মা যদি টাকা না দেয় তবে সে পড়ালেখায় ছেড়ে দেবে। সকাল 10টার দিকে জরিনা ঘরে ফিরে এলো। তার মুখটা খুব ফ্যাকাশে, গায়ের শাড়িটা ধুলো মাখা। সে শাহিদের সামনে এসে দাঁড়ালো, হাত দুটো কাঁপছিল। জরিনা তার শাড়ির আঁচল থেকে একটা পুরনো কাপড়ের পুটলি বের করে শাহিদের হাতে দিল। শাহেদ পুটলিটা খুলে দেখে ভেতরে সামান্য কিছু টাকার নোট আর একজোড়া ছোট কানের পাশা আর সোনার নাকের নলক। জরিনা নিচু স্বরে বলল, তোর দাদি মরার আগে ছোট সোনার জিনিস দুটো আমারে দিছিল, কইছিল বিপদে আপদে কাজে লাগাইতে। আমি সকালে মাতব্বরের বড় বইয়ের কাছে গিয়া এগুলো বন্দুক থেকে আসমো, আর ভিটা বাড়ির পেছনে মেহগনি গাছটা বিক্রি কইরা দিলে মাতব্বরের কাছে সব মিলাইয়া 15,000 টাকা হইব। এই নে বাজান। শাহের টাকার জিনিসগুলোর দিকে তাকিয়ে আছে। তার চোখের সামনে এখন ঢাকার চকচকে রাজপথ, বড় বিশ্ববিদ্যালয়ের আর এক অভিজাত জীবনের স্বপ্ন। সে একবারের জন্য মায়ের ফ্যাকাশে মুখের দিকে বা তার শূন্য কানের লতির দিকে তাকালো না, সামান্য ধন্যবাদও জানালো না। ঠিক আছে আম্মা, আমি আজ বিকেলের বাসেই ঢাকা রওনা হমো, জামা কাপড় গুছাইয়া নেই। জরিনা দরজার পাশে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল থুতনিতে, কিন্তু সে শাড়ির আঁচল দিয়ে তার মুছল না। সে বুঝতে পারছিল তার শাহেদ বড় অফিসার হইতে হবে, কিন্তু সে আর জরিনার সেই ছোট বাজার নেই। সে অনেক দূরে চলে গেছে, যেখান থেকে আর কোনোদিন হয়তো ফিরে আসবে না। ঢাকা শহরের গেঞ্জি গলি আর বড় বড় অট্টালিকার ভিড়ে শাহেদের নতুন জীবন শুরু হলো। ফার্মগেটের একটা সরু গলির ভেতরে 5তলা ভবনের চিলেকোঠার মেসে উঠেছে সে। এক রুমে 4 জন থাকে। শাহেদের সাথে মেসে থাকা অন্য 3 ছেলেই শহর বা আধা শহরে মধ্যবিত্ত পরিবারের। তাদের কাছে ব্র্যান্ডের জামা কাপড়, পকেটে বাড়তি টাকা আর হাতঘড়ি থাকাটা খুব সাধারণ ব্যাপার। প্রথম প্রথম মেসের টেবিলে যখন সবাই নিজেদের পরিবার, বাবা মায়ের পেশা নিয়ে গল্প করত, শাহেদ চুপচাপ একপাশে বসে থাকত। কয়েকদিনের মাথায় সহপাঠী ফারহান যখন তাকে হঠাৎ প্রশ্ন করে বসল, শাহেদ, তোমার আব্বা কি করেন? শাহেদ একটু ইতস্তত না করে ঠান্ডা গলায় মিথ্যা বলে দিল, আব্বা বেঁচে নাই। গ্রামে আমাদের কিছুটা জমি জমা আছে, গৃহস্থালির কাজ কারবার চলে। আম্মা ওইসব দেখভাল করেন। নিজের মায়ের অন্যের বাড়িতে থালা বাসন মাজা আর ঝিয়ের কাজ করার পরিচয়টা সে নিমিষেই ধামাচাপা দিয়ে দিল। সত্য কথাটা বললে যদি বন্ধুরা তাকে ছোট চোখে দেখে, এই ভয় তাকে আষ্টে পৃষ্ঠে চেপে ধরেছিল। কোচিংয়ের দিনগুলোতে শাহেদের একমাত্র ধ্যান ছিল পড়াশোনা। তবে সেই পড়াশোনার পেছনে মায়ের কষ্ট দূর করার তাগিদ যতটা না ছিল, তার চেয়ে 1000 গুণ বেশি ছিল এই দারিদ্র্য থেকে মুক্তি পেয়ে একটা তথাকথিত অভিজাত জীবনের অংশ হওয়ার লোভ। এদিকে গ্রামে জরিনার দিন কাটছিল চরম অনিশ্চয়তা আর হাড়ভাঙা খাটুনির মধ্য দিয়ে। ভিটা বাড়ির একমাত্র মেহগনি গাছটা বিক্রি হয়ে যাওয়ার পর উঠানটা কেমন যেন খালি খালি লাগে। কিন্তু সেদিকে তাকানোর সময় জরিনা নেই। মাতব্বরের কাছ থেকে নেওয়া বন্ধকেই টাকার সুদ মেটাতে আর প্রতি মাসের 1 তারিখে শাহেদের বিকাশে টাকা পাঠাতে তাকে প্রতিদিন 3টে বাড়িতে ধানের সিদ্ধ দেওয়া, ধান ভানা আর বাসি বাসন মাজার কাজ করতে হতো। যে হাত দুটো দিয়ে সে একসময় শাহেদের চুলে তেল মাখিয়ে দিত, সে হাত দুটো অতিরিক্ত খার সাবান আর পানির কাজে ঘা হয়ে গেল। হাতের চামড়া উঠে রক্ত বের হতো মাঝে মাঝে। কিন্তু মাসের শেষ দিন এলেই জরিনা জমানো খুচরো টাকাগুলো গুনে দেখত। কম পড়লে লতিফ স্যারের কাছে গিয়ে বা মাতব্বর গিন্নির পা ধরে হাত পেতে আরও কয়েকশো টাকা অগ্রিম চেয়ে আনত। টাকা পাঠানো শেষে লতিফ স্যারের বাটন ফোনটা থেকে শাহেদকে একটা ফোন করতো জরিনা। হ্যালো বাজান, টাকা পাইছোস? শরীর ভালো আছি তো তোর? ওপাশ থেকে শাহেদের গলায় সবসময় এক ধরনের তাড়া আর বিরক্তি লেগে থাকতো। পাইছি। শোনো আম্মা, বারবার ফোন দিয়ে ডিস্টার্ব করো না তো। কোচিংয়ে ক্লাসে থাকি, নোট তৈরি করতে হয়। যখন দরকার পামো আমি ফোন দেব। আচ্ছা বাজান, রাগ করিস না। তুই ঠিকমতো খাইস কিন্তু। আর চালের ভাত পাস তো সেখানে? সব পায়। রাখলাম এখন। বলেই লাইনটা কেটে দিত শাহেদ। জরিনা ফোনটা কানে ধরে কতক্ষণ চুপচাপ বসে থাকত।
ভাবতো ঢাকার পড়াশোনা হয়তো অনেক কঠিন। ছেলেটার মাথা সবসময় গরম থাকে। শাহেদের এই রুক্ষ ব্যবহারকে সে পড়াশোনার চাপ বলেই নিজের মনকে সান্ত্বনা দিত। কয়েক মাস হাড়ভাঙা পরিশ্রমে কোচিং শেষ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হলো। শাহেদ তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে পরীক্ষা দিল। ফল প্রকাশের দিন দেখা গেল শাহেদ খ ইউনিটে বেশ ওপরের দিকে মেধা তালিকায় জায়গা করে নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার ভর্তি নিশ্চিত হয়ে যায়। সংবাদটা শোনার পর শাহেদের আনন্দ যেন আর ধরে না। সে তার ম্যাচে বন্ধুদের সাথে চা সিঙ্গারা খেয়ে উদযাপন করল। কিন্তু এই মহা আনন্দের খবরটা নিজের জন্মদাত্রী মাকে জানানোর কোনো তাগিদ তার ভেতর কাজ করল না। দুদিন পর লতিফ স্যার কোনো এক পরিচিত মারফত খবর পেয়ে ছুটে এলেন জরিনার ভিটে। জরিনা, ও জরিনা, শুনছিস? তোর সাহিত্য ঢাকা ভার্সিটিতে চান্স পাইছে। দেশের সবচাইতে বড় পড়ার জায়গায় ভর্তি হইব ও। কথাটা শুনে জরিনার হাতে থাকা কুলাটা মাটিতে ফেলে দিল। চোখে তার ঝরঝর করে পানি চলে এলো। সে মাটির উঠোনে বসে লতিফ স্যারের পায়ের কাছে হাত জোর করে বলল, স্যার, সত্যি কইতাছেন আমার বাজান এখন বড় স্যার হইব? হরে জরিনা, তবে এখন ওর ভর্তি লাগা আর ঢাকায় মেসে থাকায় লাগা একসাথে বেশ কিছু টাকা লাগবে। টাকার কথা শুনে জরিনার বুকের ভেতরটা আবার কেঁপে উঠল। কানের সোনার পাশা আর মেহগুনি গাছ তো আগেই গেছে, এবার আর কি আছে তার? ঘরে সামান্য কয়েকটা পিতলের থালা বাসন ছাড়া বেচার মতো আর কিছুই নেই। জরিনা শেষ পর্যন্ত নিজের একমাত্র আয়ের পথ হাঁস মুরগিগুলো আর ছাগলটা পাড়ার ব্যাপারীর কাছে সস্তায় বিক্রি করে দিল। যে ছাগলটা সে নিজের সন্তানের মতো যত্ন করে বড় করেছিল সেটাও তুলে দিল কসাইয়ের হাতে। সব মিলিয়ে যা পেল তাই নিয়ে ছুটে গেল বাজারের বিকাশ দোকানে। বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হওয়ার পর শাহিদের পরিচিতির পরিধি আরও বড় হতে লাগলো। সে এখন আর শুধু চিলেকোঠার মেসে বন্দি নেই। হলের গলন রুমে উঠলেই ওর ওঠা বসা এখন ক্লাসের কিছু বেশ বিত্তশালী ছেলেমেয়েদের সাথে। বিশেষ করে রোদসী নামের এক সহপাঠীর সাথে তার বন্ধুত্ব বেশ জমে উঠেছে। রোদসীর বাবা সরকারের বড় কর্মকর্তা। তাদের চলাফেরা, কথাবার্তা শাহিদকে এক নতুন জগতের স্বপ্ন দেখায়। রোদসীদের সাথে তাল মেলাতে গিয়ে শাহিদের খরচের হাত দিন দিন বাড়তে থাকে। এখন আর সে সস্তা শার্ট পরতে চায় না। বন্ধুদের সাথে রেস্টুরেন্টে গিয়ে আড্ডা দিতে তার বেশ ভালো লাগে। কিন্তু এসব সামলাতে যে টাকার দরকার তা গ্রামের কাজের বেটি মায়ের পক্ষে পাঠানো অসম্ভব। এক সন্ধ্যায় টিএসসির মোড়ে রোদসী আর অন্য বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছিল শাহেদ। রোদসী হেসে জিজ্ঞেস করলো, শাহেদ, সামনের উইকেন্ডে তো আমরা সবাই শ্রীমঙ্গল যাচ্ছি, তুমি যাচ্ছ তো আমাদের সাথে? শাহেদ মনে মনে হিসাব করে দেখল এই ট্যুরে অন্তত 4 থেকে 5,000 টাকা লাগবে। তার পকেটে তখন মাত্র কয়েকশো টাকা পড়ে আছে। সে হালকা হেসে বলল, হ্যাঁ, অবশ্যই যাব, কোনো সমস্যা নেই। আড্ডা শেষে হলে ফিরে শাহেদ সোজা লতিফ স্যারের নম্বরে ফোন দিল। তখন রাত 9টা। জরিনা তখন মাত্র মাতব্বর বাড়ি থেকে কাজ শেষ করে ঘরে ফিরে চাল ধুচ্ছিল। লতিফ স্যার হাঁপাতে হাঁপাতে জরিনার ঘরে এসে ফোনটা হাতে দিলেন। জরিনা, নে, তোর বাজান ফোন করছে। জরিনা আঁচলে হাত মুছে কাপা হাতে ফোনটা কানে নিল। বাজান, কেমন আছোস রে? শোনো আম্মা, আমার জরুরি 5,000 টাকা লাগবো, পরশু দিনের মধ্যে পাঠাইতে হইব। জরিনা যেন আকাশ থেকে পড়ল। 5,000 টাকা? বাজান রে, পরশু দিনের মধ্যে এত টাকা আমি কই পামু? ছাগল মুরগি বেচা টাকা তো আগেই তোরে পাঠাইলাম ভর্তি লাগা। আমার হাতে তো একটা পয়সাও নাই। শাহেদের কণ্ঠ মুহূর্তেই কঠিন আর হিংস্র হয়ে উঠল। তোমার কাছে কোনোদিন টাকা থাকে না। আমি কি ফাইজলামি করতেছি নাকি? ভার্সিটিতে পড়তে গেলে কত বইপত্র, কত ফি দিতে হয় তুমি জানো? গ্রামের মূর্খ মানুষের মতো কথা বলল না তো। যদি পরশুদিনের মধ্যে টাকা না পাঠাইতে পারো তবে আমার পড়ালেখা বন্ধ হয়ে যাবে, আর আমি কোনোদিন বাড়িমুখী হমু না, মনে রাখো। জরিনা হাউমাউ করে কেঁদে উঠল। বাজান রে, এমন কথা কইস না, তুই রাগ করিস না, আমি দেখতেছি। আমি মাতব্বরের পায়ে গিয়া পড়ি। শাহেদ কোনো কথা না শুনেই ফোনের লাইনটা কেটে দিল। রাতের অন্ধকারে ভিটের উঠোনে একা বসে রইল জরিনা। বাতাসে বাঁশপাতার খসখস শব্দ যেন তার বুকের ভেতর চলা হাহাকারটাকে আরও বাড়িয়ে দিচ্ছে। ছেলেটা যে দিন দিন তার হাত থেকে অনেক দূরে সরে যাচ্ছে
সেটুকু বোঝার মতো বুদ্ধি তার আছে, কিন্তু মমতা যে মানতে চায় না, সে তো মা। পরদিন খুব ভোরে জরিনা সোজা গিয়ে হাজির হলো মাতব্বরের বাড়িতে। মাতব্বর তখন বারান্দায় বসে তামাক টানছিলেন। জরিনা মাতব্বরের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে কান্না ভেজা গলায় বলল, কর্তা, আমার আর ৫,০০০ টাকা ধার দেন, আমার শাহিদের পড়ালেখা বন্ধ হয়ে যাবে না হলে। মাতব্বর কড়া চোখে তাকিয়ে থুথু ফেলে বললেন, তুই কি পাগল হয়েছিস জরিনা? আগের বন্ধকি টাকার সুদই তো দিতে পারিস নাই ঠিক মতো, আর টাকা পাবি কই থেকে? কিসের বিপরীতে টাকা দিমু তোরে? জরিনা নিজে ২ হাত মাতব্বরের পায়ের সামনে বাড়িয়ে দিয়ে বলল, আমার এই দেহ পারলে বেচে দেন কর্তা, আমি সারা জীবন আপনার ভিটায় বিনামূল্যে কাম করে দিব, ধান ভানমো, গোয়ালঘর সাফ করমো, কোনো মজুরি নিব না, তাও আমার পোলাডারে ৫,০০০ টাকা পাঠাইতে দেন। মাতব্বর কিছুক্ষণ জরিনার করুণ মুখের দিকে তাকিয়ে রইলেন। তারপর চক্রান্তের হাসি হেসে বললেন, ঠিক আছে, একটা শর্তে দিব, তোর ভিটের সামান্য ওই ৪% জমিটা আমার নামে লিখে দিবি। টাকা শোধরাতে না পারলে জমি আমার। যে ভিটেতে আর তার শ্বশুর শাশুড়ি মরেছে, যে ভিটের ভাঙা জাংলার পাশে বসে শাহেদ একদিন সুর করে কবিতা পড়ত, সেই ভিটের শেষ অংশটুকু আজ বন্ধক পড়ে গেল শাহেদের বিলাসিতা আর মিথ্যে অহংকারের দানে। বিকেলে লতিফ স্যারের হাত দিয়ে টাকাটা বিকাশে পাঠিয়ে জরিনা যখন ঘরে ফিরল, তার শরীরটা আর বইছিল না। গত ২ দিন ধরে তার পেটে একদানা ভাতও পড়েনি। মাথাটা ঝিমঝিম করে উঠত তার। ভাঙা বারান্দার খা খা করা মেঝেতে সে ধপাস করে পড়ে গেল। ওদিকে ঢাকার রেস্টুরেন্টে বসে বন্ধুদের সাথে কফি খাচ্ছিল শাহেদ। ফোনের মেসেজে ৫,০০০ টাকা জমার নোটিফিকেশন আসতেই তার মুখে এক তৃপ্তির হাসি ফুটে উঠল। সে একবারের জন্য ভাবল না, এই ৫,০০০ টাকা জোগাড় করতে গিয়ে তার মা আজ প্রায় সব হারিয়ে ফেলেছে। মাতব্বরের কাছে ভিটেটুকু বাধা দেওয়ার পর থেকে জরিনার জীবনটা যেন কেবল মাতব্বরের গৃহস্থালির ৪ দেয়ালের ভেতরেই থমকে গেল। সকালের প্রথম আলো ফোটার আগেই সে চুপি চুপি ঘর ছেড়ে বের হতো, আর রাতে পুরো গ্রাম যখন নিঝুম হয়ে যেত, তখন শরীরে এক ফোঁটা শক্তি না থাকা অবস্থায় বাড়ি ফিরত। ধান সিদ্ধ দেওয়া, ধান ভানা, খড়ের গাদা গোছানো আর গোয়ালঘর পরিষ্কারের ধকল শেষে ২ হাতে তালুর চামড়া স্থায়ীভাবে খসখসে আর কালচে হয়ে গিয়েছিল। মাঝে মধ্যে পিঠের শিরদাঁড়ায় এমন তীব্র ব্যথা উঠত যে সোজা হয়ে দাঁড়ানো অসম্ভব হয়ে পড়ত। কিন্তু জরিনা হাত পায়ের গিরায় একটু খাঁটি সরিষার তেল ডলে নিয়ে আবার কাজে লেগে যেত। পাড়ার পর দিয়ে হেঁটে যাওয়ার সময় গ্রামের ফার্মেসির আলিম মোল্লা একদিন তাকে দেখেই বলে ফেলেছিল, জরিনা, তোর শরীরের অবস্থা তো দিন দিন খারাপের দিকে যাইতেছে, একটা ব্যথার বড়ি খাস, নাইলে তো একসময় বিছানা থেকে উঠতেই পারবি না। জরিনা মলিন মুখে শুধু একটু হাসত। একটা বড়ির দামও তো ৪-৫ টাকা, ওই টাকাটা বেঁচে গেলে মাস শেষে শাহেদের বিকেশে পাঠানোর অঙ্কটা একটু হলেও বড় হবে। এই ভেবে সে যন্ত্রণাটা নিজের বুকের ভেতর চেপে রাখত। ওদিকে ঢাকা শহরের রাজপথে শাহেদের পথ চলা আরও কিছুটা বদলে যেতে লাগল। বিশ্ববিদ্যালয়ের ওঠার পর নিজের খরচের বহর মেটাতে সে ধানমন্ডি আর লালমাটিয়া এলাকায় ২টো টিউশনি জোগাড় করেছিল। বিকেলের টিউশনি আর সন্ধ্যায় বন্ধুদের আড্ডা দিয়ে তার দিন কেটে যেত। নিজের কিছু হাত খরচ এবার সে নিজে জোগাতে শুরু করলেও গ্রামের ভিটের সেই জীর্ণ ঘর কিংবা মায়ের খাটুনির কথা তার মন থেকে আরও দূরে সরে যেতে থাকল। বন্ধুরা যখন ছুটি পেলেই বাড়ি যাওয়ার পরিকল্পনা করত, শাহেদ তখন ঢাকায় থেকে নতুন কোনো কাজ কিংবা ঘোরাঘুরির অজুহাত খুঁজত। জরিনা দিনের পর দিন ভাঙা ঘরের বারান্দায় বসে রাস্তার দিকে তাকিয়ে থাকত। যদি হঠাৎ বাঁশঝাড়ের মোড় ঘুরে ছেলেটা ব্যাগ কাঁধে হেঁটে আসে, কিন্তু মাস পেরিয়ে বছর ঘুরে যায়, শাহেদের আর বাড়ি আসা হয় না। একদিন বিকেলে কাজ শেষ করে জরিনা সোজা চলে গেল লতিফ স্যারের বাড়িতে। স্যার তখন উঠোনে বসে পেপার পড়ছিলেন। জরিনা আঁচলের খোঁট দিয়ে মুখের ঘাম মুছে বিনীত গলায় বলল, স্যার, শাহেদরে কি একটা ফোন দেওয়া যাইব? অনেক দিন ধরে বাজানরে দেখি না, বুকটা কেমন যেন ছটফট করে। লতিফ স্যার একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের পুরনো বাটন ফোনটা বের করে নম্বর মেলালেন। ২-৩ বার রিং হওয়ার পর শাহেদ ফোনটা ধরল। হ্যালো স্যার, কিছু বলবেন?
লতিফ স্যার নরম গলায় বললেন, শাহেদ, তোর মা পাশে দাঁড়ায় আছে, তোর সাথে একটু কথা বলতে চায়। ফোনটা হাতে নিয়ে জরিনার গলা ধরে এলো। কাপা কাপা গলায় সে বলল, বাজান, ভালো আছিস তুই? কতদিন হয়ে গেল তোরে চোখে দেখি না রে। 2টা দিন সময় করা একটু বাড়িতে আয় না বাজান, তোরে একটু খালি দেখমু। আমি তোর পছন্দের চালের পায়েস রেঁধে রাখমো। ওপাশ থেকে শাহেদের গলায় ভেসে এলো বিরক্তি আর অধৈর্য ভাব। আম্মা, তুমি এসব কি শুরু করলা? আমার সামনে পরীক্ষা, তাছাড়া টিউটোরিয়াল জমা দেওয়া আছে। হুটহাট বললেই কি গ্রামে যাওয়া যায় নাকি? ঢাকার ব্যস্ততা তোমরা বুঝবা না, অহেতুক ফোন দিয়া ঝামেলা কইরো না তো। জরিনা আকুতি করে বলল, 2টা ঘন্টার জন্য আসবি না রে বাজান? কত মাস পার হয়ে গেল, আমার এখন একদম সময় নাই, রাখি এখন। শাহেদ ওপাশ থেকে কথা শেষ না করতেই ফোনটা কেটে দিল। জরিনা কান থেকে ফোনটা নামিয়ে কতক্ষণ সেটির দিকে নির্বাক হয়ে তাকিয়ে রইল। লতিফ স্যার মাথা নিচু করে রইলেন, কারণ এমন দৃশ্য এখন তার কাছে নতুন কিছু নয়। সময় তার নিজস্ব গতিতে চলতে থাকে। শাহেদের গ্রামমুখী হওয়ার দিনগুলো কেবল 2 ঈদেই সীমাবদ্ধ হয়ে গেল। ঈদের আগের 2 দিন আগে সন্ধ্যায় সে খুব অনিচ্ছা সত্ত্বেও ব্যাগ হাতে গ্রামে পৌঁছাত, আর ঈদের পরের দিন সকালেই ঢাকামুখী বাসে উঠে পড়ত। গ্রামে থাকা সেই 2 দিনেও সে মায়ের পাশে বসে দুটো ভালো কথা বলতো না। ঘরের ভাঙা কাঠামো, কুপির ধোয়া আর মায়ের তেলহীন মাথার জট পাকানো চুল দেখে তার অস্বস্তি হতো। বাড়ির বদলে সে বেশি সময় কাটাতো গ্রামের মোড়ের ভালো চায়ের দোকানে, যেখানে ঢাকার শহরের গল্প শুনিয়ে নিজের ভাবমূর্তি ধরে রাখা যেত। জরিনা সকালে উঠে ছেলের জন্য চালের রুটি বানাতো আর কিছু ভাজি করত, কিন্তু শাহেদ বসে অল্প একটু মুখে দিয়ে বলতো, এসব এত তেল মশলার খাবার এখন আর সহ্য হয় না মা, তোমরা তো সারা জীবন একই ঢঙে রেঁধে গেলা। জরিনার নীরব থেকে ছেলের খাওয়া শেষ হওয়া দেখল। থালা ধোয়ার সময় তার মনে পড়ে যেত শাহেদের ছোটবেলার কথা। কিভাবে এক টুকরো মাংস আর একটু পোলাও পাইলে সে আনন্দের সাগরে ভাসত। মানুষের বয়স বাড়লে মন কি এভাবে পাল্টে যায়? জরিনা নিজেকে এই প্রশ্ন করত। অনার্স শেষ বর্ষে উঠে শাহেদ একটা বেসরকারি প্রতিষ্ঠানে খণ্ডকালীন ডেটা এন্ট্রির কাজ পেয়ে গেল। চাকরি করে তার কাছে এখন ভালোই টাকা জমা হতে লাগলো। সে ঢাকা শহরের এক স্বনামধন্য কোচিংয়ের বিসিএস পরীক্ষার প্রস্তুতির ভর্তি ফর্ম তুলে ফেলল। কিন্তু মায়ের সাথে তার যোগাযোগের সূত্রটা দিন দিন আরও পাতলা হয়ে আসতে লাগলো। জরিনা নিজের শারীরিক অসুস্থতা চেপে রেখে মাঝে মধ্যে যখন লতিফ স্যারের ফোন দিয়ে শাহেদকে ফোন করত, শাহেদ 1 মিনিটও কথা বলতো না। হ্যাঁ আম্মা, বলো, আমি অফিসে আছি, এখন কথা বলতে পারবো না, তোমারে কিছু টাকা দিমুনি, আর কোনো সমস্যা আছে? জরিনা ঝিমে গলায় বলতো, না বাজান, কোনো সমস্যা নাই, তুই ভালো থাকলেই আমার সব ভালো। ঠিক আছে, রাখি। ফোন কেটে দেওয়ার পর জরিনা আস্তে করে বারান্দার খুঁটিতে হেলান দিয়ে বসত। ভিটের পেছনের মেহগনির গাছের মোটা এখন ফাঁকা, চারপাশে বাঁশঝাড়ের পাতা বাতাসের ধাক্কায় ঝরে পড়ে। ঘরে এখন আর কেরোসিনের কপিও নিয়মিত জ্বলে না, কিন্তু জরিনার চোখের কোণে জমে থাকা প্রত্যাশার আলোটুকু আর জ্বলে ওঠার কোনো রসদ পায় না। সে বুঝতে পারছিল তার গর্বের ছেলেটা বড় শহরের আলোয় বড় মানুষ হয়তো হয়ে যাচ্ছে, কিন্তু তার জন্মদাত্রী মায়ের আঁচলের বাঁধনটা সে চিরতরে কেটে ফেলেছে। অনার্স শেষ করে শাহেদ বিসিএস পরীক্ষার জন্য দিন রাত এক করে পড়াশোনা শুরু করলো। তার পরিশ্রমের কোনো ঘাটতি ছিল না, কিন্তু সেই পরিশ্রমের পেছনে একটাই শক্ত জেদ কাজ করছিল। যে করে হোক গ্রামীণ দারিদ্র্যের এই অভিশাপ আর মাতব্বর বাড়ির কাজের বুয়া জরিনার ছেলের পরিচয়টা চিরতরে মুছে ফেলতে হবে। ঢাকা শহরের বড় বড় অফিসার, রসদিদের মতো উঁচু সমাজের মানুষের সাথে তাল মেলাতে হলে একটা বড় সরকারি পদে তার প্রচণ্ড দরকার ছিল। কয়েক মাসের হাড়ভাঙ্গা খাটুনি আর বিসিএস ভাইবা শেষে চূড়ান্ত ফলাফল প্রকাশিত হলো। শাহেদ প্রথম প্রচেষ্টাতেই প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলো বিসিএস ক্যাডার। খবরটা ছড়িয়ে পড়ার সাথে সাথেই শাহেদের চারপাশের পৃথিবীটা রাতারাতি বদলে গেল। বন্ধু বান্ধব, শিক্ষক, চেনা অচেনা সবাই তাকে ঘিরে প্রশংসার জোয়ারে ভাসাতে লাগলো।
এদিকে গ্রামের লতিফ স্যার যখন খবরের কাগজে শাহেদের নাম আর ছবি দেখলেন, তিনি আনন্দে কেঁদে ফেললেন। তিনি সোজা ছুটে গেলেন জরিনার ভিটে। জরিনা তখন মাতব্য বাড়ির উঠানে একপাশে বসে শাক করছিল। লতিফ স্যার হাঁপাতে হাঁপাতে বললেন, জরিনা, তোর শাহেদ তো বিসিএস ক্যাডার হয়েছে, জেলা প্রশাসক, বড় ম্যাজিস্ট্রেট হইব তোর শাহেদ। পুরা তল্লাটে এমন পড়ালেখা কেউ করে নাই রে। কথাটা শোনার পর জরিনার হাত থেকে বটিটা ছিটকে পড়ল। বহু বছর পর তার মলিন কালচে হয়ে যাওয়া মুখে এক স্বর্গীয় হাসি ফুটে উঠল। সে বারান্দায় ধপাস করে বসে পড়ে দুই হাত তুলে আসমানের দিকে তাকিয়ে অঝরে কাঁদতে লাগল। তার এত বছরের খিদে, অপমান, মাতব্বরের বাড়ির থালা বাসন মাজার অপমান, সব যেন এক নিমিষেই ধুয়ে মুছে গেল। জরিনা কাঁপতে কাঁপতে লতিফ স্যারের পা ধরে বলল, স্যার, আমার বাজানরে একটা ফোন দেন, আমার পোলাডারে একটু আমার কণ্ঠে মোবারকবাদ দিতে দেন। লতিফ স্যার নম্বর মেলালেন, কিন্তু ওপাশ থেকে রিং হয়ে হয়ে কেটে গেল। শাহেদ ফোন ধরল না। জরিনা ভাবল, ছেলেটা কত বড় অফিসার হয়েছে, কত মানুষ তারে অভিনন্দন জানাইতেছে, ফোন ধরার সময় কই। কিন্তু সে যে ফোন না ধরা, তারপর থেকে সপ্তাহের পর সপ্তাহ পার হয়ে গেল। শাহেদ আর লতিফ স্যারের নম্বরেও একটা ফোন করলো না। এমনকি ঈদের দিনেও গ্রামে এলো না সে। শাহেদ তখন ঢাকায় তার নতুন জীবন সাজাতে ব্যস্ত। বিভিন্ন একাডেমি আর নাগরিক সংবর্ধনায় তাকে নিয়ে কেরাকারি। এরই মাঝে একটি বড় জাতীয় পত্রিকায় শাহেদের সাফল্য নিয়ে একটি বিশেষ সাক্ষাৎকার ছাপা হলো। সেখানে প্রশ্ন করা হয়েছিল, আপনার এই অভাবনীয় সাফল্যের পেছনে মূল অনুপ্রেরণা কী ছিল? আপনার পারিবারিক প্রেক্ষাপট সম্পর্কে কিছু বলুন। ক্যামেরার সামনে দাঁড়িয়ে স্যুট ব্লেজার পরা শাহেদ বিন্দুমাত্র না কেঁপে চোখ দুটো একদম সোজা রেখে খুব ঠান্ডা ও মার্জিত গলায় বলল, আসলে আমি অত্যন্ত দুঃখজনকভাবে একজন এতিম। খুব ছোটবেলায় আমার মা বাবাকে হারিয়েছি। আমার বলতে পৃথিবীতে কেউ ছিল না। গ্রামের এক আত্মীয়র আশ্রয়ে আর নিজের অদম্য ইচ্ছাশক্তিতে টিউশনি করে কষ্ট করে পড়াশোনা করে আজ আমি এই পর্যন্ত এসেছি। বাবা মায়ের ছায়া না থাকাটা আমার জীবনের বড় কষ্ট, তবে এই কষ্টই আমাকে আজকের শাহেদ বানিয়েছে। পত্রিকায় ছাপা হওয়া সেই সাক্ষাৎকারের রঙিন কাগজটা গ্রামের স্কুলে এসে পৌঁছালো। লতিফ স্যার লেখাটা পড়ার পর স্তম্ভিত হয়ে বসে রইলেন। তার চোখের সামনে ভেসে উঠল সেই ছোটবেলার শাহেদের কথা, যে জরিনার আঁচল ছাড়া চলতে পারত না। আর ভেসে উঠল জরিনার সেই ক্ষয়ে যাওয়া, ঘা হয়ে যাওয়া দুটো হাত। লতিফ স্যার কাগজটা নিয়ে জরিনার ঘরে গেলেন। জরিনা তখন বিছানায় শুয়েছিল। গত কয়েক সপ্তাহ ধরে ক্রমাগত রাত জেগে কাজ করা আর পুষ্টির অভাবে তার শরীর ভেঙে পড়েছে। তার উপর ছেলের কোনো খোঁজ না থাকায় চিন্তায় চিন্তায় বুকটা একসময় ধরফর করে। লতিফ স্যার ধীর পায়ে ভেতরে ঢুকে বিনা বাক্য ব্যয়ে পেপারের অংশটা জরিনার সামনে মেলে ধরলেন। জরিনা তো পড়তে জানে না। সে ব্যাকুল হয়ে বলল, স্যার, আমার শাহেদের ছবি, কি লেখছে পেপারে? আমার বাজানের কথা কি লিখছে, একটু পড়ে শোনান না স্যার। লতিফ স্যার প্রথমে পড়তে চাননি, কিন্তু জরিনার বারবার আকতিতে বাধ্য হয়ে কাপা গলায় পেপারের সেই নির্দিষ্ট অংশটা হুবহু পড়ে শোনালেন। আমি অত্যন্ত দুঃখজনকভাবে একজন এতিম। খুব ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি। জরিনা সোজা হয়ে বসে রইল। তার চোখ দুটি একদম স্থির হয়ে গেল। চারপাশে বাতাসের শব্দ, বাঁশপাতার খসখস, সব যেন এক মুহূর্তেই বন্ধ হয়ে গেল। কি কইলেন স্যার? শাহেদ কইছি তার বাপ মা নাই, সে এতিম? জরিনার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না, যেন ভেতর থেকে কেউ তার কণ্ঠনালী চেপে ধরেছে। লতিফ স্যার মাথা নিচু করে ফুঁপিয়ে উঠে বললেন, হরে জরিনা, তোর বিসিএস ক্যাডার ছেলে দেশের মানুষের কাছে নিজেকে এতিম বইলা পরিচয় দিছে। মানুষের বাড়ি ঝিয়ের কাজ করা জরিনা যে তার মা, এই পরিচয় দিতে তার লজ্জা লাগে। জরিনা কোনো কান্নাকাটি করল না। সে শুধু ভিটের ভাঙা বেড়ার দিকে তাকিয়ে রইল, যে ছেলের জন্য সে নিজের যৌবন, পেটের ক্ষুধা, গায়ের গয়না, ভিটে মাটি, এমনকি নিজের আত্মসম্মানটুকু মাতব্বরে পায়ে সঁপে দিয়েছিল। সেই ছেলে তাকে জীবিত থাকতে দাফন করে দিল। একটা কাজের বেটি মা থাকলে সমাজের বড় বড় মানুষের সামনে তার মর্যাদা থাকবে না। এই তো শাহেদের হিসেব। হঠাৎ করে জরিনার বুকের বাম পাশে
এক তীব্র যন্ত্রণা শুরু হলো। রক্তশূন্য ফ্যাকাশে মুখটা নীল হয়ে গেল। সে এক হাত দিয়ে বুকের শাড়িটা শক্ত করে চেপে ধরল। মুখ দিয়ে শুধু বের হলো, আমার বাজান, এতিম। আমি তাইলে কে? লতিফ স্যার আতঙ্কিত হয়ে উঠলেন। জরিনা, কি হয়েছে তোর? জরিনা। জরিনা বিছানায় ঢলে পড়ল। তার মুখ দিয়ে এক ফোঁটা লালা গড়িয়ে পড়ল থুতনিতে। যে চোখের কোণে সারা জীবন ছেলের বড় অফিসার হওয়ার স্বপ্ন জমেছিল, আলিম মোল্লার সেই 4 টাকার ব্যথার বড়িটা খাওয়া হয়নি। কিন্তু আজকের এই যন্ত্রণা বড়ির চেয়েও অনেক বেশি বিষাক্ত ছিল। ওদিকে ঢাকার এক অভিজাত রেস্তোরাঁয় রোদসী আর তার উচ্চপদস্থ বাবার সাথে রাতের খাবারে বসেছিল শাহেদ। রোদসীর বাবা শাহেদের দিকে তাকিয়ে তৃপ্তির হাসি হেসে বললেন, শাহেদ, তোমার স্ট্রাগল স্টোরিটা আমার পেপারে পড়লাম। সত্যি, উইদাউট এনি প্যারেন্টাল সাপোর্ট তুমি এত দূর এসেছো। ইটস অ্যামেজিং। আমরা রোদেশির সাথে তোমার বিয়ের ব্যাপারে ফাইনাল সিদ্ধান্ত নিয়েছি। শাহেদ ব্লেজারের বোতামটা ঠিক করতে করতে একগাল হেসে বলল, থ্যাংক ইউ আঙ্কেল। বাবা মা না থাকার শূন্যতাটা আমি আজীবন অনুভব করেছি। তবে আপনারা পাশে থাকলে আর কোনো কষ্ট থাকবে না। শাহেদ গ্লাসে চুমুক দিল। সে জানত না, ঠিক সেই মুহূর্তেই গ্রামের এক ভাঙা ভিটে এক মা তার এতিম বিসিএস ক্যাডার ছেলের নাম বুকে কান্না চেপে আহাজারি করছে। ইন্টারনেটের দুনিয়ায় খবরের ডালপালা ছড়াতে সময় লাগে না। জাতীয় পত্রিকায় ছাপা হওয়া শাহেদের সেই সাক্ষাৎকার আর ভিডিও ফুটেজটি সোশ্যাল মিডিয়ায় এক অদ্ভুত আবেগ তৈরি করল। কোনো অভিভাবক ছাড়া সম্পূর্ণ এতিম অবস্থায় সংগ্রাম করে বিসিএস ক্যাডার হওয়া তরুণ। এই ক্যাপশনে ভিডিওটি ইউটিউব আর ফেসবুকে হো হো করে ছড়িয়ে পড়ল। লাখ লাখ মানুষ ভিডিওতে রিয়্যাক্ট দিল, শেয়ার করলো। কমেন্ট বক্সে শাহেদের অদম্য ইচ্ছাশক্তির প্রশংসা পঞ্চমুখ হয়ে উঠল। শাহেদ নিজের ফেসবুক আইডি খুলে দেখল তার ফলোয়ার এক রাতেই হাজার হাজার বেড়ে গেছে। ক্ষমতার প্রথম স্বাদ আর সমাজের উচ্চ স্তরের মানুষের কর্নিশ পেয়ে তার অহংকার তখন যেন আকাশ ছুঁয়েছে। তবে মিথ্যার তাসের ঘর কখনো বেশি দিন টিকে থাকে না। খবরটা যখন গ্রামের যুবক আর শিক্ষিত ছেলেদের মোবাইলে এসে পৌঁছালো, তখন পুরো গ্রামে এক নজরবিহীন ক্ষোভ আর উত্তেজনার সৃষ্টি হলো। উপজেলার একটি লোকাল অনলাইন পোর্টালের তরুণ সাংবাদিক তানভীর ভিডিওতে দেখে মাথায় হাত দিয়ে বসে পড়ল। যে শাহেদের মা জরিনা মাতব্বরের ধান ভেনে বাসি বাসন মেজে দিনরাত এক করে ছেলেকে এতদূর আনলো, সেই শাহেদ নিজেকে এতিম বলে পরিচয় দিচ্ছে। তানভীর দেরি করল না, সে সোজা চলে গেল জরিনার সেই জীর্ণ ভিটে। সাথে ছিল ক্যামেরা আর মোবাইল। ভিডিওতে তানভীর শাহেদের মিথ্যে কথার সাক্ষাৎকারটি চালিয়ে দিয়ে গ্রামের মুরব্বী ও লতিফ স্যারকে সামনে এনে সত্য তুলে ধরল। লতিফ স্যার ক্ষোভে দুঃখে কাঁপতে কাঁপতে ক্যামেরার সামনে বললেন, শাহেদ একটা চরম কুলাঙ্কার, অকৃতজ্ঞ, স্বার্থপর ছেলে। ও কোনোদিন এতিম ছিল না। ওর মা জরিনা মানুষের বাড়ি রাত দিন খাটাখাটুনি করে নিজের ভিটে মাটি ও দাদির দেওয়া শেষ গয়না বন্দুক দিয়ে ওর পড়াশোনার খরচ চালাইছে। আজ বিসিএস ক্যাডার হইয়া সেই জন্মদাত্রী মাকে অস্বীকার করা ও সমাজে হিরো সাইজা বসে আছে। গ্রামের অন্যান্য মানুষজন, আলিম মোল্লা, এমনকি মাতব্বরের বড় বউ পর্যন্ত ক্যামেরার সামনে এসে শাহেদের এই বিশ্বাসঘাতকতার তীব্র প্রতিবাদ জানালো। ভিডিওটির শেষে ক্যামেরার লেন্স ঘুরল ঘরের এক কোণে বসে থাকা জরিনার দিকে। জরিনা এখন আর কাউকে চিনতে পারে না। সেই রাতে তীব্র মানসিক আঘাতে ওর মাথার ভেতরটা যেন চিরতরে এলোমেলো হয়ে গেছে। শরীর ভেঙে শুটকো হয়ে গেছে। পরনের শাড়িটা মলিন, চোখ দুটো নিষ্পলক, ঠোঁটের কোণে এক অদ্ভুত শূন্য হাসি। সে কারো প্রশ্নের উত্তর দেয় না, কাউকে চেনেও না। সে শুধু তার শুকিয়ে যাওয়া দুটো হাত শূন্যে বাড়িয়ে বিড়বিড় করে বলতে থাকে, আমার বাজান বড় সাপ হইব, আমার বাজান আমারে উড়োজাহাজে চড়াবো, আমার জন্য সুন্দর একটা লাল শাড়ি কিনে আনবো। এই নতুন ভিডিওটি ফেসবুকে পোস্ট হওয়ার পর 1 ঘন্টার মধ্যে ইন্টারনেটে ঝড় উঠে গেল। আগের সেই প্রশংসার জোয়ার মুহূর্তেই রূপ নিল এক তীব্র ঘৃণা আর ধিক্কারে। এতিম সেজিয়ে জালিয়াতি করা কুলাঙ্কার বিসিএস ক্যাডার, এই শিরোনামে ভিডিওটি ভাইরাল হতে সময় লাগলো না। মানুষ কমেন্ট বক্সে শাহেদকে ধুয়ে দিতে লাগলো। সবাই বলতে শুরু করলো,
যে ছেলে নিজের জন্মদাত্রী মাকে জীবিত থাকা অবস্থায় মেরে ফেলে মিথ্যা কথা বলতে পারে, সে দেশের সেবা কী করবে? সাধারণ জনগণ কমেন্টে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিসিয়াল পেজ ট্যাগ করে এই অকৃতজ্ঞ অফিসারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানাতে শুরু করলো। ঢাকায় বসে শাহেদের জীবন ততক্ষণে এক জীবন্ত নরকে পরিণত হতে শুরু করেছে। সকালে ঘুম থেকে উঠে ফেসবুক অন করতেই শাহেদের হাত থেকে ফোনটা পড়ে যাওয়ার উপক্রম হলো। তার ওয়ালে হাজার হাজার মানুষের গালিগালাজ, হাহার রিয়্যাক্ট আর ধিক্কার। বিভিন্ন অনলাইন নিউজে তার ছবি দিয়ে খবর ছাপা হচ্ছে। মায়ের ঘাম বেচা ক্যাডার হয়ে মাকে এতিম সাজালো অকৃতজ্ঞ ছেলে। শাহেদ প্রচণ্ড আতঙ্কিত হয়ে তড়িঘড়ি করে রোদেশিকে ফোন দিল। কয়েকবার রিং হওয়ার পর রোদেশি ফোনটা ধরল। তার গলা থমথমে আর বরফের মতো ঠান্ডা। শাহেদ কাঁপানো গলায় বলল, রোদেশি, ফেসবুকে এসব কী সব ভুয়া খবর ছড়াচ্ছে গ্রামের কিছু হিংসুটে মানুষ। তুমি প্লিজ আমায় বিশ্বাস করো। আমি কথা শেষ করার আগেই রোদেশি কড়া গলায় তাকে থামিয়ে দিল। চুপ করো শাহেদ, একদম একটা মিথ্যে কথা বলবে না। আমাদের ফ্যামিলি থেকে অলরেডি খবর নিয়ে জানা হয়ে গেছে। গ্রামের স্কুলের টিচার লতিফ স্যার আর ওখানকার সাধারণ মানুষের কথার চেয়ে তোমার এই নোংরা মিথ্যার কোনো মূল্য নেই আমাদের কাছে। রোদেশি, শোনো, আমার অবস্থাটা বোঝার চেষ্টা করো। শহরে ব্যাকগ্রাউন্ড না থাকলে সমাজ আমায় দাম দিত না, তাই স্টপ ইট। রোদেশি তীব্র ঘৃণায় চিৎকার করে উঠল, তোমাকে আমরা ভেবেছিলাম একজন আত্মমর্যাদাশীল যোগ্য মানুষ, কিন্তু তুমি আসলে একটা চরম স্বার্থপর বিবেকহীন কুলাঙ্কার। যে ছেলে নিজের জন্মদাত্রী মাকে মানুষের সামনে অস্বীকার করতে পারে, যে নিজের পরিচয় লুকাতে নিজের মাকে মৃত বানিয়ে দেয়, সে একটা আস্ত পশুকেও হার মানায়। তোমার মতো জঘন্য মানসিকতার মানুষের সাথে সম্পর্কে প্রশ্নই ওঠে না। আমার বাবা অলরেডি তোমার এই জালিয়াতির বিষয়ের ওপর মহলে কথা বলেছেন। তোমার মতো ছোট লোক যেন ক্যাডার সার্ভিসে থাকতে না পারে, সেই ব্যবস্থা হবে। রোদেশি সশব্দে ফোনটা কেটে দিল। শাহেদ মাথায় হাত দিয়ে মেঝের উপর বসে পড়ল। তার চোখের সামনে অন্ধকার নেমে আসে। একটু আগেও যে ভবিষ্যৎ ছিল উজ্জ্বল আলোয় ভরা, তা এখন এক নিমেষে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। দুদিনের মাথায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে শাহেদের নামে কারণ দর্শানোর নোটিশ জারি করা হলো। নৈতিকতা লঙ্ঘন এবং অসত্য তথ্য প্রদান করে চাকরির শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার নিয়োগ স্থগিত রেখে তদন্ত কমিটি গঠন করা হলো। সহপাঠী, বন্ধুবান্ধব যারা এতদিন তাকে ঘিরে থাকত, তারা সবাই একে একে তার ফোন ধরা বন্ধ করে দিল। ম্যাচের সহপাঠীরা পর্যন্ত তার সাথে কথা বলা বন্ধ করে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় মানুষের আড়চোখ আর ফিসফিসানি তাকে তাড়া করে ফিরতে লাগলো। এক বিষণ্ণ সন্ধ্যায় শাহেদ তার রুমের বারান্দায় দাঁড়িয়ে ঢাকার রাজপথের দিকে তাকিয়ে রইল। রাস্তায় সারিবদ্ধ গাড়ির লাল নীল আলো জ্বলছে, কিন্তু তার মনের ভেতর কেবলই এক দম বন্ধ করা শূন্যতা। সে ভেবেছিল দারিদ্র্যকে পেছনে ফেলে সে এক বিশাল বিজয়ী হয়ে উঠেছে, কিন্তু আজ সব পেয়েও সে যেন নিঃস্ব, একদম একা। মোবাইলের স্ক্রিনে বারবার সে ভাইরাল ভিডিওটার একটা দৃশ্য ভেসে উঠছে। তার মা জরিনা সে জীর্ণ ঘরের কোণে বসে খালি চোখে সামনের দিকে তাকিয়ে আছে আর শুকনো ঠোঁটে বিড়বিড় করছে, আমার বাজান বড় সাপ হইব, আমার জন্য একটা লাল শাড়ি আনব। শাহেদের বুকের ভেতর হঠাৎ এক অনাস্বাদিত তীব্র যন্ত্রণা মোচড় দিয়ে উঠল। এত বছর পর এই প্রথমবার তার অহংকারের দেয়াল চুরমার হয়ে তার মায়ের সেই ঘা হওয়া দুটো হাত আর ছেঁড়া আঁচলের মুখটা চোখের সামনে ভেসে উঠল। কিন্তু ততক্ষণে তার নিজের তৈরি করা পাপের আগুনে সে নিজেই একটু একটু করে ভস্মীভূত হতে শুরু করেছে। সরকারি চাকরির শৃঙ্খলা ভঙ্গ, প্রতারণা আর জালিয়াতির অভিযোগে শাহেদকে বরখাস্ত করা হলো। যে পদের জন্য, যে আভিজাত্যের লোভে সে মায়ের পরিচয় মুছে ফেলেছিল, সেই পদ, সেই চাকরি এক নিমিষেই হাতছাড়া হয়ে গেল। রোদেশি আর তার পরিবার এমনভাবে মুখ ফিরিয়ে নিল যেন শাহেদ নামের কেউ কোনোদিন তাদের জীবনে ছিলই না। শহরে যেসব সহপাঠী একদিন তাকে ঘিরে হাততালি দিত, তারা এখন তাকে দেখে থুতু ফেলে। ঢাকার চার দেয়ালের মাঝে শাহেদ দেখল
যার জন্য সে নিজের আত্মাকে বিক্রি করেছিল, সেই সমাজই আজ তাকে থুথু দিয়ে ডাস্টবিনে ফেলে দিয়েছে। বুকের ভেতরটা এক অদ্ভুত শূন্যতায় ভেঙে পড়তে লাগলো শাহিদের। এতদিন অহংকারের যে পর্দা তার চোখে জমেছিল তা ধুয়ে মুছে সাফ হয়ে সেখানে জেগে উঠল এক তীব্র হাহাকার ভরা অনুশোচনা। রাতে চোখ বুজলেই ভেসে ওঠে মায়ের সেই খসখসে হাত, জীর্ণ আঁচল, আর লতিফ স্যারের বাটন ফোনের ওপাশ থেকে ভেসে আসা সেই কাঙ্গাল কণ্ঠ, বাজান তোর একটু দেখতে মন চায় রে। শাহেদ আর থাকতে পারল না। পকেটে পড়ে থাকা জমানো কিছু টাকা নিয়ে সে সোজা চলে গেল নিউ মার্কেটের একটা কাপড়ের দোকানে। কাপা হাতে একটা সাধারণ টকটকে লাল সুতি শাড়ি কিনে নিল। এক পুরনো শার্ট গায়ে জড়িয়ে হাতে লাল শাড়িটা শক্ত করে চেপে ধরে সে ঢাকা ছাড়ল। ভোরের দিকে যখন সে গ্রামের মাটির রাস্তায় পা দিল, তখন তার জুতো টুতো ধুলোয় মাখামাখি। যে পথ দিয়ে সে একসময় পালাতো, আজ সেই পথেই তার অপরাধী পা দুটো একটু একটু করে এগোতে লাগলো। কিন্তু ভিটে বাড়ির বাঁশঝাড়ের মোড়টা ঘুরতেই শাহেদের রক্ত যেন একদম হিম হয়ে গেল। উঠোন জুড়ে গ্রামের অনেক মানুষ নিঃশব্দে দাঁড়িয়ে আছে। কারো মুখে কথা নেই, কিন্তু সবার চোখে এক কঠিন বিষাদের ছায়া। আর উঠোনের ঠিক মাঝখানে রাখা একটা খাটিয়া। শাহেদকে দেখা মাত্রই জমা হয়ে থাকা মানুষগুলোর ভেতর ক্ষোভের আগুন জ্বলে উঠল। মোড়ের আলিম মোল্লা থুতু ফেলে বলে উঠল, ওই দেখ, শয়তানটা আইছে। বেঁচে থাকতে মাকে ধুকে ধুকে মারল, এতিম সেজে টিভিতে ইন্টারভিউ দিল, আর এখন আসছে লাশ দেখতে। মাতব্বরের বউ ভেজা চোখে বিদ্রুপ করে বলল, তোর ক্যাডারগিরি কই গেল রে শাহেদ? জীবিত থাকতে তো এক ফোঁটা শান্তি দিলি না, এখন কিসের টানে আইসোস? শাহেদ কারো কথা শুনতে পাচ্ছিল না। তার কানের ভেতর তীব্র এক শব্দ হচ্ছিল, চারপাশটা ঝাপসা হয়ে আসছিল। মানুষের ধাক্কা সহ্য করে কাপা হাঁটু দুটো কোনোমতে টেনে সে খাটিয়ার পাশে গিয়ে দাঁড়ালো। ধীর হাতে খাটিয়ার ওপর সাদা কাফনের কাপড়টা একটুখানি সরাতেই তার বুকের ভেতরটা যেন খা খা করে উঠল। শুয়ে আছে জরিনা, একদম শান্ত, নিথর। সারা জীবনের হাড়ভাঙা খাটুনি, মাতব্বর বাড়ির খিস্তি খেউর আর অনাহারের সমস্ত ক্লান্তি যেন তার মুখ থেকে মুছে গেছে। যে হাত দুটো খার সাবানে ঘা হয়ে রক্ত বের হতো, সেই কালচে হাত দুটো আজ নিথর। শাহেদের হাত থেকে লাল শাড়ির প্যাকেটটা মাটিতে পড়ে গেল। সে খাটিয়ার সামনে মাটিতে ধপাস করে হাঁটু গেড়ে বসে পড়ল। কাফনের কাপড়ের ওপর মায়ের সেই বরফের মতো ঠান্ডা গাল দুটো দুই হাতে জড়িয়ে ধরে শাহেদ বুক ফাটা চিৎকার দিয়ে উঠল, আম্মা, ও আম্মা, তোমার বাজান আইসি আম্মা, চোখ মেলো না আম্মা, একবার তাকাও আমার দিকে। সে পাগলের মতো হাত দিয়ে মায়ের কপাল ছুঁতে লাগলো, গাল মুছে দিতে লাগলো, কিন্তু জরিনা তো আর সাড়া দেয় না। শাহেদ মাটি থেকে সেই লাল শাড়িটা তুলে নিয়ে মায়ের উপর মেলে দিল। হাউমাউ করে কেঁদে উঠে বলল, আম্মা, তুমি না লাল শাড়ি চাইছিলা? দেখো, আমি খুব সুন্দর লাল শাড়ি নিয়ে আইছি। তোমার আর কারো বাড়িতে ঝিয়ের কাজ করতে হইব না আম্মা। আমি আর বিসিএস হতে চাই না, আমি চাকরি চাই না। তুমি উঠে আমারে দুটো চর মারো আম্মা, আমারে জুতা দিয়ে পেটাও, তাও একবার কথা কও, তুমি চইলা গেলে আমারে ক্ষমা করবে কে আম্মা? আমি কার কাছে গিয়ে দাঁড়ামো? শাহেদ মায়ের বুকের ওপর মাথা রেখে বাচ্চার মতো কাঁদতে লাগলো। তার কান্নায় পুরো উঠানের বাতাস ভারী হয়ে উঠল। কিন্তু যার কাছে ক্ষমা চাওয়ার কথা ছিল, সে তখন সব অন্যায়, সব অভিমানের অনেক দূরে চলে গেছে। ঠিক তখনই লতিফ স্যার এগিয়ে এসে শাহেদের শার্টের কলার চেপে ধরে তাকে একটান মেরে খাটিয়া থেকে দূরে সরিয়ে দিলেন। লতিফ স্যারের চোখে পানি ছিল না, ছিল তীব্র এক ধিক্কার। লতিফ স্যার রুদ্ধ কণ্ঠে কঠিন ভাষায় বললেন, তোর মায়ের জন্য লাল শাড়ি আনছো শাহেদ? তোর মায়ের এই লাল শাড়ির আর কোনো প্রয়োজন নাই। তার জন্য এখন সাদা কাপড়ই যথেষ্ট। তুই মানুষ না, তুই একটা শয়তান। তোর এই পাপের টাকায় কেনা শাড়ি দিয়া জরিনার পবিত্র শরীর ছোঁয়ার কোনো অধিকার তোর নাই। লতিফ স্যার আঙ্গুল উঁচিয়ে উঠোনে থাকা গ্রামের অল্প বয়সী ছেলেগুলোর দিকে তাকিয়ে উচ্চস্বরে বলতে লাগলেন, দেখ তোরা, সবাই ভালো করে দেখ, বইপত্র পইরা বড় বড় ডিগ্রি নিয়া সরকারি চাকরি পাইয়া বড় সাহেব হইয়া যায়, কিন্তু মানুষ হওয়া যায় না। পুঁথিগত বিদ্যা আর কাগজের সার্টিফিকেট অর্জন কইরা সমাজ বা দেশের কোনো লাভ নাই।
যদি না মনের ভেতরে একটু মনুষ্যত্ব আর নীতি নৈতিকতা থাকে। নিজের জন্মদাত্রী মাকে যে অস্বীকার করতে পারে, সে পৃথিবীর সমস্ত ডিগ্রি পেলেও একটা পশুর চেয়েও অধম। লতিফ স্যারের কথাগুলো যেন শাহেদের কানে বিষাক্ত তীর হয়ে বিঁধতে লাগলো। গ্রামের জোয়ান ছেলেরা শাহেদকে খাটিয়ার কাছ থেকে টেনে হিঁচড়ে দূরে সরিয়ে দিল। শাহেদ মাটির ধুলোয় পড়ে রইল। তার হাতের লাল শাড়িটা মাটির ধুলোবালি মেখে ময়লা হয়ে গেল। দুপুরের দিকে জরিনার জানাজা শেষে গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হলো। শাহেদ দূর থেকে কাশবনের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের কবরে মাটি দেওয়ার দৃশ্য দেখল। তার কাছে যাওয়ার বা একমুঠো মাটি দেওয়ার অধিকারটুকু গ্রামের মানুষ তাকে দেয়নি। সবাই একে একে কবরস্থান ছেড়ে চলে গেল। চারপাশ নিঝুম হয়ে এলো। শাহেদ ধীর পায়ে হেঁটে মায়ের নতুন বাঁশের বেড়া দেওয়া তাজা মাটির কবরটার পাশে এসে বসল। ধুলা মলিন লাল শাড়িটা জড়িয়ে ধরে সে মাটির উপর মাথা রাখল। শহরের মানুষ তাকে তাড়িয়ে দিয়েছে, গ্রামের মানুষ তাকে ঘৃণা করে, সমাজ তাকে কুলাঙ্কার বলে চেনে। আর তার মা তাকে ছেড়ে চলে গেছে এমন এক জায়গায় যেখান থেকে আর কোনোদিন কোনো ডাক আসবে না। শাহেদ আজ সত্যি এতিম, কোনো ভাগ্যের নির্মমতায় নয়, নিজের চরম লোভ, অহংকার আর স্বার্থপরতার পাপে। তার পদ নেই, সম্মান নেই, পরিচয় নেই, আর সবচেয়ে বড় কথা, বুক চাপড়ে ক্ষমা চাওয়ার মতো জন্মদাত্রী মাও আর নেই। খোলা আকাশের নিচে তাজা মাটির ওপর লাল শাড়িটা চেপে ধরে শাহেদ একা বসে রইল, নিজেরই তৈরি করা এক অনন্ত পাপের জাহান্নামে। সমাপ্ত। স্বার্থপর ছেলে গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।